আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 36 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, থিমটা কাস্টমাইজ করেছিলেন? ওই প্রিমিয়াম থিমটা যেটা আমি দেখিয়েছিলাম গত ক্লাসগুলোতে। আচ্ছা, ইনস্টলও করেন নাই? আচ্ছা, ঠিক আছে। কোনটা আপলোডের অটোমেটিক ফাংশন? আচ্ছা আচ্ছা, ডেমো ডাটা অন্য। আচ্ছা, আপনি যখন ডেমো ডাটা ইম্পোর্ট করবেন তখন অটোমেটিক পেয়ে যাবেন। আমার 34 নম্বর ক্লাসটা দেখে আপনি করবেন, করে তারপর যদি ইম্পোর্ট করেন তখন দেখেন যে ইয়া পেয়ে যাবেন সবগুলা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এইচটিএমএল টেমপ্লেটকে আমরা একটা থিম বানাবো। আমরা আগে কি করেছি? আমরা আগে করেছি যে অন্যজনের থিমগুলো ইউজ করে কাস্টমাইজ করে নিজেদের মতো করে একটা সাইট বানিয়েছি, তাই না? তো একটা এইচটিএমএল টেমপ্লেটকে কিভাবে আমরা একটা নিজেদের মতো করে থিম বানাইতে পারি এটা দেখবো। এটা করার জন্য আমাদের যেটা লাগবে, প্রথমে একটা এইচটিএমএল টেমপ্লেট লাগবে, কমপ্লিট একটা মোটামুটি টেমপ্লেট লাগবে, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো ওইটা করার জন্য আমি প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেছে। কাট করে আমি এখানে রেখে দিলাম এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে। এটাকে এক্সট্রাক্ট করি এখানে আমি। এক্সট্রাক্ট করার পর index.html-টাকে ডাবল ক্লিক করে ওপেন করি। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাইতেছি যে আমার এইচটিএমএল টেমপ্লেটটা ওপেন হয়েছে। এটা কিন্তু এইচটিএমএল এ করা, এইচটিএমএল CSS এ, ঠিক আছে? এই যে এটা একটা লোগো আছে, তারপর একটা ট্যাগ আছে, তারপর একটা মেনু আছে, মেনুর মধ্যে ড্রপ ডাউনও আছে। তার নিচে যদি আমি দেখি, এই যে এগুলো হবে কি, এগুলো এক একটা পোস্ট। আমরা যেভাবে পোস্ট করেছি এই পোস্টগুলো আমাদের ডাইনামিক করতে হবে, যে পোস্টে ইয়া করা হলে, নতুন পোস্ট অ্যাড করা হলে কি এখানে অটোমেটিক চলে আসবে, এই কন্টেন্টগুলো ডাইনামিক ভাবে পাবে। এবং এই পোস্ট কে করেছে, কত তারিখে করা হয়েছে, পোস্টের মধ্যে কয়টা কমেন্ট আছে, সবগুলো ডাইনামিক ভাবে পাবে। আরো নিচের দিকে আমি যদি যাই, এখানে এই পোস্টগুলাই দেখাচ্ছে, ঠিক আছে? তারপর আরো নিচের দিকে এই যে এখানে 1 2 নেক্সট পেজ, এটা মানে কি যে এখানে কয়টা পোস্ট আছে, 4-5টা পোস্ট আছে। তো একটা সাইটে তো অনেকগুলো পোস্ট থাকতে পারে। তো এখানে এটা বোঝাচ্ছে যে 4-5টার বেশি যদি পোস্ট থাকে, ওইগুলা যদি আপনি আবার দেখতে চান তাহলে এই যে 2 এ ক্লিক করতে হবে, মানে 2 নাম্বার পেজে বাকি পোস্টগুলো আছে, এরকম ভাবে। তো এটাও আমরা ডাইনামিক করব, এই অংশটুকু, যে আমাদের যদি অনেকগুলো পোস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওটা অবশ্যই, যে তারপর হচ্ছে যে এখানে একটা ডিজাইন দেওয়া আছে, যে এই ডিজাইনটা, এটাতে যদি আমি রিড মোডে ক্লিক করি অথবা এটাতে ক্লিক করি, এটা কোথায় যাবে? এটা আপাতত দেখাচ্ছে যে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল। তো এটার মধ্যে কি আছে, যে একটা পোস্টের কিন্তু প্রথমেই শুধুমাত্র এই যে টাইটেলটা দেখাবে আর কন্টেন্টের কিছু অংশ দেখাবে, কিন্তু পুরো যদি পোস্টটা দেখতে চান তাহলে কি সিঙ্গেল পোস্টে যাইতে হবে, যে এই যে এটা ডিসক্রিপশন আছে, আরো কয়েকটা ইমেজ দেওয়া আছে, এভাবে সাজাই দেওয়া আছে। আরো নিচের দিকে যদি যাই, হ্যাঁ এখানেও দেওয়া আছে যে ট্যাক্স কি, আর্টস ক্রিয়েটিভ। আর এটা যদি কেউ শেয়ার করতে চায় এখান থেকে করতে পারবে। আর এটা লিখেছে কে, উনার সম্পর্কে এখানে কোনো কিছু মানে কিছু দেওয়া আছে, যে ড্যানিয়েল এন্ডি লিখেছেন। তার নিচে আছে যে এটা প্রিভিয়াস পোস্ট হচ্ছে এটা, নেক্সট পোস্ট হচ্ছে এটা। ওকে, আর এগুলো রিলেটেড পোস্টগুলো, এগুলো যদিও লাগবে না আপাতত আমাদের।
তারপর এখানে আবার এই পোস্টের মধ্যে আমরা এটাও করব যে কেউ যদি কমেন্ট করতে চায়, এখানে কমেন্ট ফর্মটা স্ট্যাটিক ভাবে দেওয়া আছে। এখানে যদি আমি এখন লিখি, লিখে নেম দেই, একটা ইমেল দেই, সাবজেক্ট ইয়াও একটা ওয়েবসাইটের লিংক দেই, ধরেন যে something.com দিয়ে যদি আমি পোস্ট কমেন্ট করি, এটা কি কমেন্ট হবে? না, কমেন্ট হবে না। এই জায়গায় এখানে জাস্ট লোড হইতেছে। তো আমরা এটাও ওয়ার্ডপ্রেসের মধ্যে করব যে যখন কমেন্ট করা হবে এখানে কি এই যে কমেন্টগুলো চলে আসবে, একটা ইমেজ আসবে, আমি যেই নামটা দিব এখানে নেমটা শো করবে, তারপর ডেটটা শো করবে, এই কন্টেন্টগুলো শো করবে যে কি কমেন্ট করেছে, এবং কেউ যদি রিপ্লাই করতে চায় রিপ্লাইও করতে পারবে। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ, এখন বর্তমানে পুরোটাই এটা এইচটিএমএল এর মধ্যে আছে। আর এখান থেকে যদি কোনো কিছু কেউ আবার সার্চ করে, তো আমরা এটাও করব যে সার্চ করলে আমাদের যে ইয়াগুলো আছে পোস্টের মধ্যে যদি এই কিওয়ার্ডটা থাকে কোনো পোস্টের মধ্যে, তো ওই পোস্টটা আমার শো করবে। বুঝতে পেরেছেন? ওকে। তো সবগুলাই আমরা আস্তে আস্তে করব। তো এটা করার জন্য আমি একটা নতুন কোড এডিটর ইউজ করব, সেটা হচ্ছে সাবলাইন টেক্সট কোড করার জন্য যেটা, তো ওইটা আমি ডাউনলোড করি। সাবলাইন টেক্সট 3, সাবলাইন টেক্সট 3 লিখে যদি আমি সার্চ করি, তারপর হচ্ছে এই যে ডাউনলোড, ডাউনলোড থেকে হ্যাঁ যে কোনো একটা করলেই হবে, নোটপ্যাডেও ইউজ করতে পারেন, সাবলাইন টেক্সটও ইউজ করতে পারেন। ঠিক আছে? না না না, ও ইয়াটা, হ্যাঁ এটা থিম ফরেস্ট থেকে, এইচটিএমএল টেমপ্লেটটা ইয়া থিম ফরেস্টেরই। আর এটা আমরা গুগলে গেলেই পাবো, এই যে সাবলাইন টেক্সট। তো এখান থেকে আহ, যে কোনো একটা ভার্সনে আমরা ডাউনলোড করতে পারি। এখানে কি কি দেওয়া আছে, যে উইন্ডোজের জন্য এটা, আর উইন্ডোজ 64 বিট অলসো অ্যাভেলেবল এই পোর্টেবল ভার্সন। তো আমি পোর্টেবল ভার্সনটাই ডাউনলোড করতেছি, এটা আমার পিসি যেহেতু 64 বিটের। আর পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করলে কি হবে, যে এটার জন্য আলাদা করে ইনস্টল করতে হবে না ইয়াটাকে। ঠিক আছে, আমরা যখন ইউজ করব তখনই এটা ওপেন করব, এবং আমার কাজ শেষ হয়ে গেলে কেটে দিলে ওটা শেষ, তাহলে আমার মানে আলাদাভাবে র্যামে জায়গা নেবে না। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অনলি কত, 13.9 MB। ওকে, ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এটা ডাউনলোড হইতেছে। তো আমরা থিম ডেভেলপমেন্ট করি বা কাস্টমাইজেশন যেটাই করি না কেন, আমাদের ওয়ার্ডপ্রেসটা লাগবে। আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিয়ে দিই, wordpress.org/ডাউনলোড, এটার মধ্যে আমি যাব। যাওয়ার পর এই যে এখান থেকে এটাকে ডাউনলোড দিয়ে দিব আমি। দুইটাই ডাউনলোড হইতেছে হোক। আর এর মধ্যে আমি আরেকটা কাজ করে ফেলি, সেটা হইতেছে এখান থেকে ডেস্কটপে না, আমার লোকাল ডিস্কের মধ্যে যাব, তারপর হচ্ছে জেম, আমি একটা ফোল্ডার বানাবো htdocs এর মধ্যে। এখানে ধরেন যে একটা, যেহেতু এটা কাস্টম থিম বানাবো, আমি কাস্টম নেম দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কাস্টমের মধ্যে আমি এই ইয়াগুলা ওই যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো। আচ্ছা, এদিকে দেখি যে একটা ডাউনলোড হইলো কিনা। হ্যাঁ, আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি ওপেন ফোল্ডার করি, আর এখান থেকে ডাবল ক্লিক করি, তারপর হচ্ছে আমার এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যাব, এই ফাইলগুলোই আমার লাগবে। এগুলো কোথায় দিব আমি, এই যে এখান থেকে কাস্টমের মধ্যে। তো কন্ট্রোল A করে আমি এগুলো এখানে ছেড়ে দেই। আচ্ছা, সবগুলো চলে এসেছে। ঠিক আছে, ওকে। তো এখন আমাদের কি করতে হবে, আমার জেম্প ওপেন করে দেওয়া আছে, আমি যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ এখান থেকে আমি যাব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম দিয়ে যদি আমি ইন্টার করি, আচ্ছা এটা চলে এসেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, মানে সিলেক্ট করে দেওয়া আছে। তো আমরা ইংলিশে রাখবো, অন্য ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারবো না। তো কন্টিনিউতে ক্লিক করলাম আমি। এখান থেকে আমার ডেটাবেস নাম লাগবে, ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, হোস্ট, এগুলো লাগবে। তো আমি একটা ডেটাবেসও বানাই এখানে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে।
ওকে, তো আমি এখান থেকে নিউতে ক্লিক করলাম, দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টম। হ্যাঁ, ডাটাবেজ আমার ক্রিয়েট হয়ে গেছে কাস্টম, ঠিক আছে। তো এখান থেকে লেটস গোতে আমি ক্লিক করি। তা ডাটাবেজ নেম হবে আমার কাস্টম, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, বাকি তো এগুলাই দিয়ে আমি সাবমিটে ক্লিক করতেছি। তারপর রান দ্য ইনস্টলেশন। ওকে, তো এখানে আমার ইয়া দিতে বলতেছে যে সাইট টাইটেল, আমি আপাতত দিই যে কাস্টম থিম, আর ইউজার নেম দিয়ে দিচ্ছি যে অ্যাডমিন, তারপর হচ্ছে LEDP@1234। ওকে, তো আমার উইক পাসওয়ার্ডটাই থাকুক, আর এখানে আমি আমার মেইলটা দিয়ে দিলাম, ডিসকারেজ করে দিলাম, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমার হয়ে গেছে, এখন কি লগ ইন করবো আমি। লগ ইন করার পর ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এই যে এখানে আমার চলে এসেছে কাস্টম থিম জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা একটু লুকটা চেঞ্জ হয়েছে না? এটা কেন চেঞ্জ হয়েছে? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে নতুন একটা থিম তারা দিয়েছে, অর্থাৎ আমি যদি একটু দেখি অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমসের মধ্যে এই যে 2021 এই থিমটা এখন অ্যাক্টিভ করে দেওয়া আছে, আর আগে আমরা যেটা ইউজ করতেছিলাম সেটা ছিল এটা, এই যে 2020। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের তো ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ, সবকিছুই ঠিকঠাক। এখন আমাদের এই যে আমাদের যে কাজটা হবে, এখানে আমাদের থিমটা দেখাবে, অর্থাৎ আমি যে টেমপ্লেটটা থিম বানাবো ওইটা কি এখানেই আসবে। আমার যে অ্যাপিয়ারেন্স থেকে কেউ যদি থিমসের মধ্যে যায়, এখান থেকে অ্যাক্টিভেট করে, তারপর কি এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে, এবং এটা দেখতে কেমন হবে, এটার মতন হবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখি যে ওটা কোথায় এক্সট্রাক্ট করেছি আমি। এটা কেটে দেই, এটার প্রয়োজন নেই। এই যে এই ফাইলটা, এটা আমরা পুরোটাই কি করব, এই যে যে ইয়াগুলো আছে সবগুলো কপি করে, এই জিপটা আমার প্রয়োজন, এই জিপ বাদে পুরোটাই আমি কপি করতেছি। এই যে রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম। কপি করার পর আমার যে কাস্টম, অর্থাৎ htdocs থেকে কাস্টম, কাস্টম থেকে আমি কোথায় যাব, wp কন্টেন্ট, কন্টেন্ট থেকে এই যে থিমস, এই থিমসের মধ্যেই সাধারণত কি থিমগুলো থেকে থাকে আমাদের। তো এখানে আমি একটা নতুন থিমের নেম দিব আমার, আপনি যেই থিমটা বানাবেন যে কোনো নেম হইতে পারে। তো ওখানে যেহেতু টাইটেল এনরি থিম দেওয়া আছে, তো আমি এটার নেম দিলাম এনরি, ঠিক আছে, এনরি বা আনরি। দেওয়ার পর আমার ওই যে যেই ফাইলগুলো আমি কপি করেছিলাম ওগুলো এখানে রেখে দেই। তো চলে এসেছে আমার ওইখানে কি একটা থিম দিয়ে দিলাম আমি, যে এখানে 2021 2020 আছে, তারপর 19 আছে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখি যে আসলে কি চেঞ্জটা আসে। এখানে দেখেন যে কোনো কিছু নেই। আমি যদি রিলোড করি, হ্যাঁ, রিলোড করার পর কোনো কিছু আসে নাই, শুধুমাত্র এখানে একটা কন্টেন্ট এসেছে কি, দ্য ফ্লোয়িং থিমস আর ইনস্টলেড বাট ইনকমপ্লিট। মানে থিমটা আমি যে ওখানে একটা ফোল্ডার দিয়েছি, ফোল্ডার দেওয়ার পর কিছু কন্টেন্ট রেখেছি, ওটা নিয়েছে, থিম হিসাবে নিয়েছে, ইনস্টল হয়েছে, কিন্তু কি বলতেছে যে আমি যে ফাইলটা রেখেছি এটা ইনকমপ্লিট থিম হিসাবে। তো এটা কমপ্লিট করার জন্য এখানে কি করতে হবে, আমি নেম দিয়েছি এনরি, এই যে স্টাইল শিট ইজ মিসিং বলতেছে আমার, যে স্টাইল শিট ইজ কি মিসিং। তো স্টাইল শিট কোনটা, আমাদের প্রতিটা থিমের মধ্যে আমি যদি এই যে 2021 সবচেয়ে আপডেট যেটা, আমি এটাকেই ফলো করে বানানোর চেষ্টা করব সব সময়, ঠিক আছে। তো এখানে এই যে স্টাইল ডট সিএসএস যেটা আছে, এই ফাইলটা আমাদের লাগবে ওখানে। তো এখানে আমি কি করব, আমার কি বাইরে এখানে স্টাইল ডট সিএসএস আছে, আমি জাস্ট বানাই রাখি এখানে, যে টেক্সট ডকুমেন্ট করে কন্ট্রোল এ করে স্টাইল ডট সিএসএস করে দিলাম, দিয়ে আমি যদি এন্টার করি, তো আমার স্টাইল ডট সিএসএস চলে এসেছে। আসার পর এখন যদি আমি রিলোড করি, দেখি যে আর কি কোনো ইরর দেখায় কিনা। তো এখানে বলতেছে যে টেমপ্লেট ইজ মিসিং, এখন স্ট্যান্ড অ্যালোন থিমস নিড টু হ্যাভ
এই ইন্ডেক্স ডট পিএইচপি। এখন আমার কি বলতেছে যে ইন্ডেক্স ডট পিএইচপির ফাইলের প্রয়োজন। তো আমরা কি করব, আমাদের আপাতত যেটা এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, আমি ডাবল ক্লিক করেছি, এই যে এটা ওপেন হয়েছে। আপাতত এটাকে রিনেম করে আমি দিয়ে দিচ্ছি পিএইচপি। দিয়েছি। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এখানে দেখেন এখন কিন্তু আর কোনো ইরর দেখাইতেছে না এখানে। ইভেন আমার থিমটাও চলে এসেছে, যে এই যে এনরি আমি যেই নেমটা দিয়েছিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে প্রতিটা থিমে কি একটা করে ইমেজ পাইতেছে, আমাদেরটাতে কোনো ইমেজ নেই, তাই না? হ্যাঁ। তো ওইখানে একটা ওই যে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমার যে থিমটা, ধরেন যে এই থিমটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। আর স্ক্রিনশটের সাইজটা কত হবে সেটাও আমরা দেখে নিই। এটা আমরা কোথায় দেখবো, আমি যদি এই যে থিমসের মধ্যে গিয়ে 2021 এর মধ্যে যাই, গিয়ে এখানে দেখেন যে স্ক্রিনশট পিএনজি নামে ওরা কি ইমেজ রেখেছে, এই ইমেজটাই সাধারণত ওখানে শো করতেছে যে এটা। আর এটার সাইজটা যদি আমি দেখতে চাই, এটা উপরে হোভার করলেও হবে, যে ডাইমেনশন দেখাচ্ছে যে 1200 × 900, অথবা আপনারা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজের মধ্যেও দেখতে পারেন। কোথায় এখানে দেখাচ্ছে, আমি যদি ডিটেলস এর মধ্যে যাই, এই যে এখানে 1200 × 900, অর্থাৎ উইড হবে আমার 1200, হাইট হবে 900। তো আমরা ওই সেজে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি। এখানে এই যে আমি লাইট শট ইউজ করতেছি, এখান থেকে কি করলাম, প্রিন্ট স্কলে ক্লিক করলাম। তো হ্যাঁ, আমার উইডটা হইতেছে 1200, কিন্তু হাইটটা হইতেছে না, তাই না? আচ্ছা, আর এটাকে আপাতত আমি হাইড করে দিই। আচ্ছা, একটা স্ক্রিনশট নেই আমি, কোনো অসুবিধা নেই। তবে একটু অসুবিধা হবে বলতে কি, ওখানে ফাঁকা দেখাবে। আচ্ছা, এটা আগে 1200 ইয়া করি, দেখি এটা দিয়ে দেখি যে কোনো প্রবলেম হইতেছে কিনা। এখান থেকে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি সেভ করি ইমেজটাকে, ডেস্কটপের মধ্যে আমার সেভ হোক। সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর কি করব আমি, কই আমার ইমেজ, এই যে এটাকে আমি কাট করে এখান থেকে, তারপর থিমস, থিমস থেকে এনরির মধ্যে কি কোথায়, এই যে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর শুধু নেমটা আমি একটু রিনেম করে দিব, কি দিব, স্ক্রিনশট ডট পিএনজি, এটা দিলেই ওটা ওখানে অটোমেটিক পেয়ে যাবে। তো এখান যদি আমি 100% করে দিই, এখানে থিমসের মধ্যে রিলোড করি, পেয়েছে, এই যে আমার ইমেজটা পেয়েছে। কিন্তু এখানে এই যে নিচের দিকে একটু কি, হ্যাঁ খালি আছে। তো তো এই ইমেজটা আমরা হাইটটা 900 কিভাবে করতে পারি, এটাও আমি দেখিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে, আমরা যে ফটোশপটা ইউজ করতেছিলাম, এটা যদি আমি ওপেন করি, হুম, না লাইভে নিয়ে গেলে দিতে হবে কেন, আমি আপনাদের ইয়া দেখিয়েছিলাম না। আপলোড করতেছি কোথায়, আমি একটা থিম বানাইতেছি। কাস্টমাইজ না, এটাকে আমরা বলবো থিম ডেভেলপমেন্ট। এতদিন যেটা করেছিলাম ওইটা ছিল কাস্টমাইজ। হ্যাঁ, এইচটিএমএল টেমপ্লেটকে আমরা থিমে ডেভেলপ করতেছি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে হবে কি, জিনিসগুলো আপনার ডাইনামিক কন্ট্রোল করতে পারবেন। দেখেন যে এখানে যে আমার এই যে এই টেক্সটগুলো আছে, বা এই উপরে যে একটা টাইটেল আছে, এগুলো সবগুলা, আর এইচটিএমএল থাকলে তো আমাদের কি করতে হবে, কোড চেঞ্জ করতে হবে। তো এখানে আমি এমন সিস্টেম বানিয়ে দিব
তাহলে আমাদের কি কোড চেঞ্জ করা লাগবে না, আমি ড্যাশবোর্ড থেকে কোনো কিছু আপডেট করব, আমার কি মেন টেমপ্লেটটাই এসে আপডেট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি এখান থেকে একটা নিব, এই যে আমি ফাইলে ক্লিক করে আপনারা কি করবেন, এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এখানে একটা উইথ নিয়ে নেবেন, একটা হাইট দিয়ে দিবেন। যে উইথ হচ্ছে আমাদের উইথ কত, এই যে 1200 লাগবে, হাইট লাগবে 900। হ্যাঁ, তো এটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যে ইমেজটা আছে, যেটা স্ক্রিনশট নিয়েছে, ওটাই আনে বসাই দিবেন এখানে, এই যে প্লেস, ফাইল থেকে প্লেসে ক্লিক করবেন। তো এটা আমার আছে কোথায়, সেটা হচ্ছে আমি যদি কম্পিউটারের মধ্যে যাই, তারপর হচ্ছে লোকাল ডিস্ক, আমি যেখানে রেখেছি জেম, জেম থেকে আমি যাব হচ্ছে এইচটি ডক্স, তারপর হচ্ছে এই যে কাস্টমের মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট থিমস, থিমস থেকে এই যে এনরি, এনরি থেকেই আমার কি স্ক্রিনশট ডট পিএনজি, এটাতে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করতে পারি, যে এটা একটু টেনে বাড়াই দিতে পারি এভাবে দিয়ে আমি ইন্টার করলাম। তো আমার এটা কি হাইটটাও পেয়ে গেল ঠিকঠাক, উইডটাও পেয়ে গেছে। পাওয়ার পর এখন আমি যদি এটা সেভ করতে চাই, ইমেজ থেকে ট্রিম করে নেই, বাকি কাজটা আমরা পিএইচডি টু এইচটিএমএল এ যেটা করতাম আর কি। তারপর সেভ ফর ওয়েব, পিএনজি থাকুক, সেভে ক্লিক করলাম আমি। আপাতত ডেস্কটপে আছে, আচ্ছা ডেস্কটপেই আমার সেভ হোক। ওকে, তো এই যে এই ইমেজটা, তো এটাকে আমি কি করব, কাট করে আমার যে আছে থিমের মধ্যে এখানে রেখে দিব। আর আমার আগের যে স্ক্রিনশট ডট পিএনজি ছিল, এটা কোনো প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। আর এটার নেমটা এখন আমি চেঞ্জ করে ওইটা দিয়ে দিব, স্ক্রিনশট ডট পিএনজি। এখন আমি যদি রিলোড করি এখানে, এই যে থিমসের এই জায়গায় দেখেন, এখন কিন্তু পেয়ে গেছে পুরোটাই, যদিও খুব একটা সুন্দর দেখাইতেছে না। তো এরকম হইলে আমার চলবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এটার পর আমরা কি করব, সেটা হচ্ছে দেখেন আমার যে এই যে 2021 আছে, এটার যদি আমি থিম ডিটেলসের মধ্যে ক্লিক করি, তো এখানে একটা মোটামুটি আহ, মানে দেখাচ্ছে যে কারেন্ট থিমের নেম হচ্ছে এটা, ভার্সন দেওয়া আছে, তারপর এটা বানিয়েছে কে, এটাতে আবার ক্লিক করা যাইতেছে, ঠিক আছে। আর নিচের দিকে যদি যাই, এখানে আবার দেওয়া আছে যে এনাবল অটো আপডেটস, তারপর একটা ডিসক্রিপশন দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে। আর আমাদের থিমটাতে ক্লিক করি, দেখি যে আমাদেরটাতে আসলে কি দেখাচ্ছে। আমাদেরটা কি, এই যে এনজি দেখাচ্ছে, শুধুমাত্র ভার্সন নাই, কোনো ডিসক্রিপশন নাই, কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু নেই, ট্যাগ ম্যাগ কোনো কিছু নেই। তো এগুলো আপনা আপনি পাবে না, এগুলো আমাদের কি দিয়ে দিতে হবে। তো এগুলা যদি আমি দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে একটা ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে একটা কোড এডিটর, তাই না, এই যে সাবলাইন টেক্সট। এটাকে আমি করি, আপাতত এখান থেকে কাট করে অন্য একটা জায়গায় নিয়ে যাই। এই যে কাট করলাম, কাট করার পর স্টেজিং, তারপর হইতেছে এখানে সফটওয়্যারের মধ্যে আমি এখানে রেখে দেই, একটা ফোল্ডার বানায় রেখে দেই যে কোড এডিটর দিয়ে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব, এটা যেহেতু জিপ ফাইল। তো এটা এক্সট্রাক্ট করার পর আমি দেখতে পাইতেছি যে এখানে কি অনেকগুলো ফাইল চলে এসেছে। তো এখানকার আমার কোনটা লাগবে, আমরা বুঝতেই পারতেছি যে এই যে সাবলাইন টেক্সট আর ডট ইএক্সজি, ইএক্সই যেটা আছে আর কি। তো আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, হ্যাঁ ডাবল ক্লিক করেছি, দেখেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা কি এই যে এইচটিএমএল সবকিছু কোড করতে পারবো, আর এটাতে জেন কোডিংও আছে, সবকিছুই আছে। নো করে দিলাম, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি কেটে দেই, কেটে দিয়ে এই ফোল্ডারটাও কেটে দেই, কেটে দেওয়ার পর আমি যদি আবার ওইটাকে ওপেন করতে চাই, আমার সাবলাইন টেক্সট থ্রিটাকে, তাহলে কি আমার কি করতে হবে, আবার ওই ফোল্ডারের মধ্যে যাইতে হবে। তো এটা একটু কষ্টসাধ্য, তাই না। তো আমরা ওইটার একটা বানাই নিব, সেটা হচ্ছে শর্ট, কি বলে ওইটা, একটা শর্টকাট বানিয়ে নিব আর কি, যে সেটা হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে গিয়ে
তারপর হচ্ছে এই যে কোড এডিটর, তারপর এই যে এটাতে ডাবল ক্লিক হলে যেহেতু হচ্ছে এটাতে রাইট বাটন ক্লিক করবেন, করার পর সেন্ড টু ক্রিয়েট শর্টকাট করে নেবেন, ঠিক আছে। তো এটা আমার দিয়ে দেওয়া গেলে তারপর কি এই যে এখানে আমার একটা শর্টকাট হয়ে গেছে, তো এটাতে আমি ডাবল ক্লিক করব, তো হয়ে গেছে এটা। কন্ট্রোল প্রেস করে উপরের দিকে ঘোরালে এটা মানে ফন্ট সাইজটা বাড়বে। তো এটার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব আমি, ক্লিক করে দিস পিসি থেকে কোথায় যাব, লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জেম, জেম থেকে আমি যাব কোথায়, htdocs, htdocs থেকে হচ্ছে এই যে কাস্টম আমাদের এই ফোল্ডারটা, এটাতে ক্লিক করে আমি সিলেক্ট ফোল্ডারের মধ্যে ক্লিক করব। তো দেখবেন যে এখানে তাহলে আমাদের কি হবে, অর্থাৎ কাস্টমের মধ্যে যত ফাইল আছে সবগুলারই অ্যাক্সেস আমরা পেয়ে যাব, যে এই যে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে থিমস, থিমস থেকে হচ্ছে আমাদের এনরি থিমটা, আনরি। তো এখান থেকে স্টাইল ডট সিএসএস, তো আমি যদি স্টাইল ডট সিএসএস এর মধ্যে কোনো কিছু লিখি তাহলে কি এটা হয়ে যাবে, যে কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে যাবে, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে যেভাবে সেভ করতাম এখানেও ঠিক একইভাবে। ওকে, তো আমাদের যেটা করতে হবে, হ্যাঁ এখন এখনো তো এমটি আছে, এখানে তো কোনো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, নামটা থাকার কারণে এখানে পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমি বলেছিলাম আপনাদের যে আমরা কি করব, যে 2021 যেই থিমটা আছে অর্থাৎ আপডেট প্রতি বছরই কিন্তু এখানে এই মানে একটা করে থিম কি করে ওয়ার্ডপ্রেস থেকে আপডেট করা হয় 2021, অর্থাৎ তার আগে ছিল 2020, তার আগে ছিল 19, তার আগে 18, 17, 16 এভাবে ছিল। তো আমি যদি 2021 থিমটাকে ডাবল ক্লিক করে এই যে স্টাইল ডট সিএসএস, এটাকে আমি আরেকটা কোড এডিটরে ওপেন করি, সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো ওপেন করার পর আমার যে থিম ডিটেলসের মধ্যে যে ইয়াগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এই যে এগুলাই, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এইটুকু কি করব, সিলেক্ট করে কপি করে আমার স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ যেটা আছে। তো আমরা এখান থেকে থিম নেমটা আমাদের চেঞ্জ করে দিব, সাপোজ আমি দিলাম যে ব্লক এনরি ব্লক দিলাম, যে আমার এটা যেহেতু ব্লক রিলেটেড। তারপর হচ্ছে থিম ইউআরআই, এই থিমটা আসলে গেলে কোথায় মানে কোথায় গেলে পাওয়া যাবে, এখানে দেওয়া ছিল হচ্ছে wordpress.org থিমস 2021। তো আমার থিমটা যেখানে গেলে পাবে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, আপাতত যেহেতু কোনো লিঙ্ক নেই আমি wordpress.org রেখে দিলাম। তারপর হচ্ছে অথর, অথর কে বানিয়েছে এই থিমটা, তো আপনি যদি আপনার কোনো টিম থাকে তো টিমের নেম দিতে পারেন, অথবা আপনি যদি নিজেই বানিয়ে থাকেন তো নিজের নেমটা দিয়ে দিবেন। আমি আপাতত রিদওয়ানুল দিয়ে দিলাম আমার নেমটা। এখানে অথর ইউআরআই, তো অথর ইউআরআই আমার কোনো পার্সোনাল যদি কোনো লিঙ্ক থেকে থাকে যে এখানে গেলে আমার ইনফরমেশন পাবে, তো ওই লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, আপাতত wordpress.org থাকুক। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন মানে আমার থিমটা কি রিলেটেড, ঠিক আছে। আর এটা কি লাইনটা অনেক লম্বা হয়ে গেছে এই কারণে এদিক চলে যাচ্ছে, তো এটা আমরা কি করব, এই যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নিব, তাহলে নিচে চলে আসবে। কই এখানে ওয়ার্ড র্যাপ আছে, এই যে এটাতে ক্লিক করলে এই যে নিচে নিচে চলে আসবে ডিসক্রিপশন। তো আমাদের এত বড় ডিসক্রিপশন দিতে হবে যখন আপনি প্রফেশনাল একটা থিম বানাবেন, মানে ভালো মতো দিয়ে দিতে হবে যে আপনার থিমটা আসলে কি রিলেটেড। আপাতত আমি দিয়ে দিলাম যে মাই এনরি থিম ফর ব্লগ রিলেটেড ওয়েবসাইট, আপাতত এইটুকু দিলাম, ঠিক আছে। তারপর এখানে বলে দেওয়া আছে যে কি রিকোয়ার অ্যাটলিস্ট 5.3, এটা হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা কত লাগবে সর্বনিম্ন এখানে দিয়ে দেওয়া আছে, আর টেস্টেড আপ সর্বোচ্চ কত দূর পর্যন্ত এটা কি টেস্ট করা হয়েছে। আপাতত এগুলো আমার লাগবে না, এই যে তারপর রিকোয়ার পিএইচপি এগুলো দিয়ে দিয়েছে, এগুলো আমি বাদ দিয়ে দিলাম, সেভ। তারপর হচ্ছে আমার এই যে ভার্সন, ভার্সন কত 1.0 দেওয়া আছে, আমি যদি নেক্সটে আবার আপডেট করি আমার থিমটাকে তাহলে এখানে 1.1 দিয়ে দিব, আপাতত 1.0ই থাকুক। তারপর হচ্ছে লাইসেন্স, প্রত্যেকটা থিমে একটা লাইসেন্স দেওয়া যায়, তো আপনি যদি লাইসেন্স কোথাও মানে ক্রিয়েট করে থাকেন
তাহলে কি ওইটার লিঙ্কটা দিয়ে দিবেন যে এখানে গেলে এভাবে এভাবে লাইসেন্সটা পাওয়া যাবে। তো আপাতত আমার থিমের কোনো লাইসেন্স নাই, এটা সবাই ইউজ করতে পারবে, এটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে টেক্সট ডোমেন। এই টেক্সট ডোমেনটা আমরা কি করব, এখানে দিয়ে দিব হচ্ছে আমার যে নেমটা আর কি, যে এনডি থিম এরকম দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে ট্যাগস। এখানে ট্যাগস গুলো হচ্ছে কি কি আপনার মানে থিমের মধ্যে থাকতেছে, এখানে বলে দিয়েছে যে ওয়ান কলাম। তারপর এগুলা এগুলা আছে, কাস্টম লোগো আছে, এডিটর স্টাইল আছে। তো আমরাও দেই যে আমাদেরটা হচ্ছে কি নিজেদের মতো করে ওয়ান কলাম দিব, কমা দিয়ে। তারপর কি দিব, ধরেন যে কাস্টম লোগো, ডাইনামিক পোস্ট, কাস্টম কমেন্ট, অথবা হ্যাঁ কাস্টম কমেন্ট ফর্ম দিতে পারি। এরকম আরো যা যা থাকে এগুলো আমরা পরে আপডেট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর এখানে বলে দেওয়া হচ্ছে যে এটা থিম, আর নিচের গুলো আমাদের লাগবে না, এটুকু দিলে আমাদের কি হবে, থিম ডিটেইলসটা ঠিকঠাক ভাবেই দেখাবে। তো এখান থেকে আমি এইটুকু সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখি যে আসলে আমার এখানে থিম ডিটেইলস এর মধ্যে এখন কি আসলো। রিলোড করলাম, রিলোড করার পর এই যে আনরি ব্লক পেয়েছে, দিয়ে যদি থিম ডিটেইলস এর মধ্যে ক্লিক করি, দেখেন যে এখানে চলে এসেছে এনডি ব্লক, ভার্সন হচ্ছে 1.0, বাই হচ্ছে রিদওয়ানুল আমার নেমটা, কিন্তু এখানে লিঙ্ক কি দেখাচ্ছে, লিঙ্ক দেখাচ্ছে wordpress.org, ওটার মধ্যে ক্লিক করলে আমি যদি আমার ফেসবুকের লিঙ্ক অথবা অন্য কিছুর লিঙ্ক দিয়ে দিতাম তাহলে ওটা পেয়ে যাইতো ওখানে। তারপর হচ্ছে ট্যাগস, ট্যাগস এগুলা দিয়েছিলাম, এগুলা পেয়েছে। এগুলাই, এগুলা দিলেই হবে। আচ্ছা, এটা তো গেল। এখন আমরা কি করব, আমাদের থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে, তারপরেই তো এখানে চেঞ্জ হবে লুকটা, তাই না? হ্যাঁ, এটা এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এভাবেই দিতে হবে, এভাবে দিলে ওটা অটোমেটিক পেয়ে যাবে। ওভাবে ওদের ইয়াগুলা করে দেওয়া আছে আর কি। না না, এখন তো পাবে না, এটা তো আমার লোকাল সার্ভারে আছে। আমি যদি wordpress.org তে মানে ইয়াটা থিমটা দেই, আমি সাবমিট করাইতে পারি, তাহলে আমার এটা পাবে সবাই। যেমন ওই যে ডু স্টার থিমটা আছে না, ডু স্টার সর্বপ্রথম যেটা দেখিয়েছিলাম, ওইটা ওইটা কিন্তু আমার আর আমার এক ফ্রেন্ডের, আমরা দুইজনে করেছিলাম। ওই থিমটা আমরা করে ওখানে সাবমিট করেছি, ওইটা পেয়েছে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমি এই যে এনরি ব্লক যেটা আছে এটাকে অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করেছি, এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু। করার পর এখন দেখি যে আমার আসলে কি এখানে চেঞ্জটা আসে বা কি লুকটা আসে। এই যে রাইট বাটন ক্লিক করে আমি রিলোড করতেছি। আচ্ছা, চলে এসেছে, কিন্তু কি একটা ভাঙা চূড়া, হ্যাঁ সাইড চলে এসেছে, আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে কি সিএসএস গুলো পাই নাই, তাই না? আমি যদি রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্সের মধ্যে যাই, যাওয়ার পর এই যে এখানে একটা সিএসএস আছে যে bootstrap.min.css, এটাতে আমি ক্লিক করি। দেখেন এটা পাইতেছে না কিন্তু, পাইলে ওইটা কোডগুলো দেখা যাইতো। তারপর style.min.css এটাতে ক্লিক করি, এটাও পাইতেছে না। তো আমরা কি করব, ওগুলা পাওয়ানোর জন্য ওই যে ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আমাদের ইউজ করতে হবে, এমনি এমনি ওগুলো পাবে না। তো ওগুলো আমাদের আছে কোথায়, সেটা যদি আমি দেখি, সেটা আছে index.php তে আছে না। হ্যাঁ, এখান থেকে এই যে index.php তে আমি চলে যাব। এই যে আমার কোডগুলো চলে এসেছে। তো এই যে এখানে হচ্ছে আমার কি, এই যে সিএসএস, এই বুটস্ট্র্যাপ জেএস, সরি সিএসএস। তো এইগুলা যদি আমরা পাইতে চাই, এখানে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, এভাবে পিএইচপি লিখতে হবে, কিন্তু পিএইচপি কোডে কিন্তু করব আমরা, পিএইচপি যেহেতু এটা একটা সিএমএস। তো এখানে আমি কি দিব, ইকো দিব গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। ঠিক আছে, ওখানে ফাংশনটা শেষ করলাম। এখান থেকে হচ্ছে ওই ডিরেক্টরিটা পাবে, পাওয়ার পর আমি এখানে কি দিব, একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর সেভ দিলাম। দিয়ে যদি এখন আমি রিলোড করি, এখানে দেখি যে আসলে কোনো চেঞ্জ আসে কিনা। হ্যাঁ, একটু চেঞ্জ এসেছে মনে হয়।
আমি এই যে ভিউ পেজ সোর্সের মধ্যে আবার রিলোড করি। হ্যাঁ, এখানে দেখেন যে একটা কি লিঙ্ক চলে এসেছে, লোকাল হোস্ট স্ল্যাশ কাস্টম ডাব্লিউপি কন্টেন্ট, তারপর কি থিমস এনরি সিএসএস, তারপর bootstrap.min.css টা পেয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি দেখেন আমার কিন্তু এবার এটা ঠিকঠাকভাবে পাইতেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের কি সবগুলাতেই দিতে হবে। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, এই যে style.min.css এর পিএইচপিটা শুরু করবেন, তারপর হচ্ছে ইকো দিবেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তারপর কি এটা শেষ করবেন, শেষ করার পর এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। স্ল্যাশ দেওয়ার পর এখন আমি যদি আবার রিলোড করি এখানে, হ্যাঁ আমার সবকিছুই পেয়ে গেছে, আবার সবকিছুই পেয়েছে। আমি যদি এটার মধ্যে যাই, এটাতে ক্লিক করলে এটা বারটা আসতেছে। আচ্ছা, তারপর এটাতে ক্লিক করলে এটা, আচ্ছা এগুলা কাজ করতেছে কিনা আর ইমেজগুলো পাই নাই, এটা একবারে দেখা যাইতেছে যে আমার কোনো ইমেজ পাই নাই এখানে। আর এখানে কোন টেক্সটটা পাইতেছে বলেন তো এটা? হ্যাঁ, অল্টারনেটিভ যে টেক্সটটা দেওয়া ছিল ওইটা পাইতেছে। আচ্ছা, তো আমাদের এটা দেখেন এটাও কিন্তু কাজ করতেছে না, এই যে ক্লিক করতেছি বারটা আসতেছে না। এটা কেন আসতেছে না? যে আমার যে jQuery গুলা যেগুলো আছে ওগুলাকেও করতে হবে, আমার এই ফাংশনটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যদি একটু নিচের দিকে যাই, এটা হচ্ছে, এটা কেটে দেই, এই যে এখানে, আচ্ছা মানে এটা হচ্ছে যখন আপনি একটা এইচটিএমএল টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন থিমে, তখন এই জিনিসগুলো দিতে হবে, যে কোনো এইচটিএমএল টেমপ্লেট। না না, ওইটা তো অলরেডি মানে থিমটা সব কাজ করে দেওয়া আছে, ওই থিমটা তো মানে পরিপূর্ণ একটা থিম, আর আমাদেরটা তো পরিপূর্ণ না, আমরা এখন বানাইতেছি একটা থিম। ওরা যখন বানিয়েছে ওরাও এই কাজগুলো করে রেখেছে যেগুলো আমরা এখন করতেছি। ঠিক আছে, আচ্ছা এখানেও আমরা ওই ইয়াটা দিয়ে দিই ফাংশনটা, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে তারপর কি একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো এটাই আমি কপি করি এখান থেকে, কপি করে এই যে এখানে দিয়ে দিব আমি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? ওকে, এখন যদি আমি রিলোড করি, রিলোড করে এটাতে ক্লিক করি, দেখেন আমার সার্চ বারটাও পাইতেছে। ইভেন আমি যদি ছোট স্ক্রিনে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করি, এটাও পাইতেছে আমার। ওকে, এখন এখন আমাদের কি করতে হবে, এই ইমেজগুলো পাইতে হবে। ইমেজগুলো ঠিক একইভাবে, সেটা হচ্ছে একটু, হ্যাঁ, অর্থাৎ সোর্সের মধ্যে আমরা দিয়ে দিব। আমার ইমেজ কোথায় আছে, সেটা হচ্ছে ব্লগ, একটু নিচের দিকে যাই, এটা হচ্ছে মেনুটা আমার। এই যে এখানে একটা ইমেজ আছে, তো আমরা এখানে কি করব, পিএইচপি দিব ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে তারপর কি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। মানে এখান থেকে হচ্ছে আমার ডিরেক্টরিটা, তারপর স্ল্যাশ ইমেজ ফোল্ডার, তারপর ইমেজের নেম দেওয়ার পর আমি যদি এখন রিলোড করে দেখি যে এই ইমেজটা পাইতেছে কিনা, এই যে ইমেজটা পেয়েছে কিন্তু, আর নিচেরগুলো পাই নাই। আর এটাতে যদি দেখি এখানে অনেকগুলা ইমেজ, আর তো আমরা এখানে কি করব, অর্থাৎ এটা কিন্তু index.html না, index.html হচ্ছে এটা, এটা হচ্ছে হোম পেজ। তো প্রত্যেকটা একটা একটা করে চেঞ্জ না করে আমরা একবারই চেঞ্জ করে দিব। কিভাবে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, এটা তো এরকম ছিল তাই না, এরকম ছিল না? আচ্ছা, হ্যাঁ এরকম ছিল। তো আপনারা যেটা করবেন, যে যত জায়গায় এইরকম আছে সোর্স, সোর্স দিয়ে ইমেজ আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব জায়গায় মানে এই জায়গা এইটুকু তো কমন অংশ থাকবে ইমেজের জন্য, যে ইমেজ ফোল্ডারের মধ্যে এরপর এই নেমটুকু চেঞ্জ হবে, তাই না? আমরা তো এরকমই করি, যে ইমেজ ফোল্ডারের নাম তো বারবার চেঞ্জ করি না, তাই না? এখানেও কিন্তু ওই রকম ভাবে করা আছে। দেখেন আরেকটু নিচের দিকে আমি যদি যাই, সেটা হইতেছে এই যে এখানে আবার কি ইমেজ ফোল্ডারটা ঠিকই আছে, শুধু ইমেজ 2 হয়ে গেছে। তো আমরা যেটা করব এখন,
যে যত জায়গায় এই যে এই লেখাটা আছে কপি করে ফাইন্ড ফাইন্ড থেকে কি করব রিপ্লেস করব, ফাইন্ড থেকে রিপ্লেস। তো এখানে আমি যে এটা কপি করেছিলাম এটা সিলেক্ট হয়ে গেছে, তো এই জায়গায় আমার আসলে কি টেক্সটটা হবে রিপ্লেস হয়ে, তো আমরা কি করব এখানে যে সোর্সেই থাকবে আমার ইকুয়াল, এইটুকু তো কমনই থাকবে, এরপর আমার এই ইয়াটা হবে ফাংশনটা দেখেন তো পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে কি একটা সেমিকোলন হবে, তারপর হচ্ছে এটা, তারপর আমি দিব হচ্ছে একটা স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে কি দিব ইমেজ, ইমেজ দেওয়ার পর একটা স্ল্যাশ পাবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সোর্স লেখাটাও থাকবে, তারপর হচ্ছে এইটুকু রিপ্লেস হয়ে যাবে। তো এটা কি অনেক জায়গায় ইমেজগুলো আছে না, তাহলে এইগুলো সব জায়গায় রিপ্লেস হয়ে যাবে। আমি রিপ্লেস হলের মধ্যে আচ্ছা, অর্থাৎ আমার হচ্ছে এখানে কি এই যে ইমেজটা আছে, ইমেজটা পাইতে গেলে কি এটার জন্য তো ওই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই করতে হয়, তাই না? এটা দেখেছিলেন? তো এখানে তো অনেক, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ইমেজ তো ওভাবে করতে আমার সময় লেগে যাবে। তো আমরা কি করব যে এই অংশটুকু কিন্তু সব ইমেজের জন্য কমন থাকবে, যে ইমেজ ফোল্ডারের মধ্যে এটা আছে, এটুকু আমরা কপি করব, কপি করে আর এটুকু বাদ দেই, এটা আমরা পাবো কোথায়, এটুকু কপি করার পর এই যে ফাইন্ড, ফাইন্ড থেকে আমি রিপ্লেসের মধ্যে ক্লিক করব, তো এইটুকু আমার চলে এসেছে যে এই অংশটুকু। তো এটা রিপ্লেস হয়ে আমরা কি করব যে সোর্স এই লেখাটাই থাকবে আমার সোর্সের জায়গায়, তারপর থাকবে একটা ইকুয়াল, তারপর এটা এখানেই তো আমি পিএইচপি ফাংশনটা দেবো তাই না, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দেওয়ার পর তারপর কি থাকবে একটা স্ল্যাশ থাকবে, স্ল্যাশ দিয়ে ইমেজ, এইটুকু যদি প্রত্যেকটা মানে ইসের আগে এই সোর্স ইমেজের আগে এই লেখাটুকু পেয়ে যাই তাহলে আমার সব ইমেজ পেয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি এই যে রিপ্লেস অলে ক্লিক করলাম, হ্যাঁ এই জায়গায় রিপ্লেস হয়ে গেছে। তো রিপ্লেস হওয়ার পর সেভ দিবেন, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি দেখি যে আসলে পাই কিনা ইমেজগুলো, হ্যাঁ আমার ইমেজগুলো পেয়ে গেছে সবগুলাই, দেখা যায়। ওকে, তো এটা গেল। এটার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন জিনিসগুলা কমন, অর্থাৎ সব পেজেই মানে যে কোনো পেজে গেলেই কোন পার্টটুকু একই হয়ে থাকে, এটা আমাদের দেখার জন্য এই যে এইচটিএমএল এর মধ্যে দেখতে হবে। দেখেন এটা হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটার পর আমি যদি যে কোনো একটা ক্যাটাগরি পেজে যাই, এই যে এখান থেকে এটার মধ্যে যাই বা এটার মধ্যে যাই, এইটিকে কিন্তু দেখেন যে এই হেডারটুকু অংশটুকু এখানে কি মানে হেডার যে পার্টটুকু এটুকু একই, এই নিচের এই অংশগুলো কি আলাদা ডিজাইনটা না, আবার ফুটারের মধ্যে আমি যদি দেখি যে এই অংশটুকু আবার কি সেম। তো তো আমরা এখন কি করব এটুকু আলাদা আলাদা ভাগ পার্টে ভাগ করে নেব। তো ওইটা আমরা কি করব এই যে ইন্ডেক্স ডট পিএইচপি যেখানে আছে এখান থেকে দেখতে হবে যে কোথা পর্যন্ত ওইটা পাইতেছে আসলে, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারেন। সেটা হচ্ছে এই যে হেডার নামে একটা ট্যাগ আছে, অর্থাৎ এই যে এখানে হোভার করলে বোঝা যাচ্ছে যে এই অংশটুকু হেডারের জন্য। তো এই যে হেডার যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আমরা কাট করে আলাদা একটা ফাইলের মধ্যে রাখতে পারি তাই না। এই যে এখান থেকে হেডারটা শেষ হয়েছে কোথায়, আমি নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই যে এখান থেকে হেডারটা শেষ হয়েছে, অর্থাৎ আমরা যখন ডিজাইন করেছিলাম আমরা ওই কাজটা করব যে পিএইচপি টু এইচটিএমএল যে অংশটুকু একই উপরের অংশটুকু ওইটা আমরা হেডার ট্যাগের মধ্যে নিব, যেন কেউ যদি আমার এইচটিএমএল টেমপ্লেটটাকে ডেভেলপ করতে চায় ওয়ার্ডপ্রেসে হোক বা লারাভেলে যেখানেই হোক না কেন, দেখলেই যেন বুঝতে পারে। ঠিক আছে, তো এইটুকু আমরা কি করব, হ্যাঁ পিএইচপির মতো করে, তো এইটুকু আমি রাইট বাটন ক্লিক করে এই যে কাট করে নিলাম, নিয়ে যদি আমি সেভে ক্লিক করি, সরি সেভ করি, করে যদি এখন এটা রিলোড করি এটা কি পাবে আর হেডারটুকু
না পাবে না, কিন্তু এই যে হেডার পাইতেছে না। তো ওটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের থিমের মধ্যে যাব, গিয়ে এনডি এনডি থেকে আমরা একটা ফাইল বানাবো হেডারের জন্য, যে হেডার ডট পিএইচপি, কন্ট্রোল এ করে হেডার ডট পিএইচপি করে দিলাম। তো এখানে হেডার ডট পিএইচপি যে আমি বানাইলাম, দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক এটা পেয়ে যাবে, এই যে হেডার ডট পিএইচপি পেয়েছে। তো যেটা কাট করেছিলাম এটা আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর সেভ করেছি। সেভ করে এটা কি অটোমেটিক পেয়ে যাবে? না, অটোমেটিক পাবে না, আমাদের তো এটা রিকোয়ার করতে হবে বা কোনো একটা ফাংশন ইউজ করতে হবে। আমরা পিএইচপিতে এটা রিকোয়ার ওয়ান্স করে দিচ্ছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা এখানে একটা ফাংশন ইউজ করলে ওটার কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে পিএইচপি কি দিব এখানে, এই যে গেট হেডার, এই ফাংশনটা যদি আমরা দিয়ে দেই, সেভ দিলাম, দেওয়ার পর আবার যদি রিলোড করি, কি, হ্যাঁ জি, এটা মানে যে, হ্যাঁ ওইটা এখন করবে, রিকোয়ার ওয়ান্স দিলেও করবে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে, ওয়ার্ডপ্রেসে করতে গেলে আপনাকে এটা গেট হেডার দিতে হবে, রিকোয়ার দেওয়া যাবে না, যেহেতু এটার জন্য ওরা ফাংশন বানিয়ে রেখেছে। এরপর হচ্ছে আমার ফুটার পার্টটুকু আমাদের আলাদা করতে হবে, সেটা হচ্ছে ফুটারটা কোথায়, এখানে আমি যদি দেখি, দেখেন এখানে ওরা কি করেছে, এই যে ফুটার নামে একটা ট্যাগের মধ্যে নিয়েছে, আমরা কিন্তু ফুটারের যে অংশটুকু এটা ফুটার ট্যাগের মধ্যে নিতে পারি। এখানে সেকশন দিলেও একই কাজ করবে, ফুটার দিলেও একই কাজ করবে। তবে ফুটার দিলে কি হচ্ছে, মানে আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে হচ্ছে ফুটার অংশটুকু। তো এটুকু আমরা কি করব, শেষ পর্যন্ত রাইট বাটন ক্লিক করে কাট করে নিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার ফুটারে কি ছিল, এই যে ফুটারে হচ্ছে এই অংশটুকু, ড্যানিয়েল এনডি থেকে এই যে এটা, আমি যদি রিলোড করি, হ্যাঁ ওইটা কিন্তু আর পাইতেছে না। তো ওইটার জন্য আমরা ইচ্ছা করলে ফাইল এখান থেকেও বানাইতে পারি, এই যে এই কোড এডিটরের মধ্যেই। আমার ফাইলটা কোথায় লাগবে এটা মনে রাখবেন, সেটা হচ্ছে আমি, আমার ফাইলটা লাগবে হচ্ছে এই যে এনডি ফোল্ডারের মধ্যে, তাই না, এই যে এনডি ফোল্ডারের মধ্যে। তো যেই ফোল্ডারের মধ্যে ফাইলটা লাগবে আপনি ওই ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, এই যে এনডি, এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করলাম, করে নিউ ফাইলের মধ্যে ক্লিক করলাম, করে আমি নেম দিব একটা কি, ফুটার ডট পিএইচপি, যে কোনোভাবে করলেই হইলো। তারপর কন্ট্রোল এস প্রেস করে ফাইলটাকে সেভ করে নেবেন, এই যে সেভ। তো আমার এখানে দেখেন যে ফুটার ডট পিএইচপি চলে এসেছে। এইটুকু বাদ দিব আমরা, এই যে ফুটার ডট পিএইচপি যে লেখাটা আছে এটার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা পেস্ট করে দিব ফুটারের কোডটুকু। তো ঠিক একইভাবে ফুটারের কোডটুকু যদি আমরা এখানে পাওয়াইতে চাই, আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, পিএইচপি কি গেট ফুটার, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করে, এই যে আমার ফুটার ঠিকঠাকভাবে পেয়ে গেছে, বুঝে যায়। তারপর আরেকটা জিনিস আমরা ডিভাইড করে নিব, সেটা হচ্ছে এই যে সাইডে একটা জিনিস পাচ্ছে, এটা হচ্ছে কি আমার সাইড বার। তো এই কোডটুকু কোন ক্লাসের মধ্যে আছে আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেটা হচ্ছে এই যে কল এমডি4, এইখানে হোভার করলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আসলে এই ক্লাসের মধ্যে এই পুরো অংশটুকু আছে। তো আমরা এখান থেকে কি করব, এটাও আলাদা করে নিব, দেখি যে কল এমডি4 কোথায় আছে। আপনারাও দেখেন, সাইডবার উইজেট, এটা হচ্ছে পপুলার পোস্ট, আচ্ছা ব্যানার, আরেকটু উপরে এই যে কল এমডি4। তো এটা আবার কি নিচের দিকে যদি আপনার গিয়ে মানে খুঁজে বের করতে ডিপটা কোথায় শেষ হয়েছে একটু প্রবলেম হয়, তো আপনি কি করবেন, যে এখানে একটা ক্লিক করবেন, করার পর এই যে 217, এটা 217 নাম্বার লাইনে না, এটা সিলেক্ট হয়ে আছে, এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করলে আমার কি হচ্ছে, মানে এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, এখানেই সব কোডটা আছে। তো আমরা এখন সহজে এটা এখান থেকে কাট করে নিতে পারি, কাট করে নিলাম। কাট করে এখানে এই যে এনডি ফোল্ডারের মধ্যে কি করব, আমি আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে সাইডবার ডট পিএইচপি, সেভ দিলাম, সেভ। আর এখানে ওই সাইডবারের যে কোডটুকু আছে এটা এখানে পেস্ট করে দিব, সেভ দিয়ে দিলাম। আর ইন্ডেক্স ডট পিএইচপিতে যদি আমি এখন রিলোড করি, এটা পাইতেছে না। তো এটা পাওয়ানোর জন্য আমরা কি করব, এখানে একটা ফাংশন ইউজ করব, যে গেট সাইডবার। হ্যাঁ, শুধুমাত্র এই এই তিনটার জন্যই ওইটা পাবে, বাকি অন্য নেম দিলে কিন্তু পাবে না।
এইগুলো হচ্ছে কি মোটামুটি সব থিমেই লাগে, হেডার ফুটার সাইডবার। এই কারণে ওরা এভাবে একটা ফাংশন বানিয়ে রেখেছে যেন কি ডেভেলপার খুব সহজে এটা ইউজ করতে পারে আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, রিলোড করলাম, এই যে এখানে সবকিছু পেয়ে গেছে। আর এটা কাজ শেষ, এটা যেহেতু আমার কাজ শেষ, এটা আমি কেটে দিই, এটা অযথা এখানে রেখে ভারী করে রেখেছে। আচ্ছা, তো আমরা কি করলাম, হেডার আলাদা করলাম, ফুটার আলাদা করলাম, সাইড বার আলাদা করেছি, স্টাইল সিএসএস এগুলা মানে লিঙ্ক করিয়েছি ঠিকভাবে। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। তো আর কি কাজ বাকি আছে, অর্থাৎ আমি যদি হেডারের মধ্যে যাই, হেডারের মধ্যে এই যে ল্যাঙ্গুয়েজ যে ইয়াটা আছে ইংলিশ, এটা কি ডাইনামিক ভাবে আসবে, যে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া আছে। আমি যদি এটা কেটে দেই, কেটে দিয়ে সেভ দেই, এখন যদি আমি রিলোড করি এখানে, তারপর ভিউ পেজ সোর্সটা এখানে ছিল ওইটা, আমি যদি রিলোড করি, এই শুধু এইচটিএমএল পাইতেছে না, এটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, কি ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতেছি ওইটা ডাইনামিক ভাবে পেয়ে যাবে। তো এখানে আমরা ডাইনামিক ভাবে পাওয়ানোর জন্য একটা পিএইচপি ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এটা যদি দেই, এই ফাংশনটা দেখি যে এখন পাই কিনা। এখানে যদি রিলোড করে, এই যে আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখন ডাইনামিক ভাবে চলে এসেছে, যে ইংলিশ, তারপর কি একটা ডেস ইউএস, পরে যদি এটা কেউ চেঞ্জ করে, এটা এখানেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এই ক্যারেক্টার, এই যে কার সেট যেটা আছে, এটা হচ্ছে ক্যারেক্টার সেট, এটা কত পিটের মানে কোড দেওয়া আছে, এটা সাধারণত এইভাবে ইউটিএফ এটি থাকে। তো এটাও আমরা ডাইনামিক ভাবে পাওয়াতে গেলে এটা কেটে দিব, কেটে দিয়ে এখানে কি দিব, এখানে লিখবো হচ্ছে, সরি, ক্যারেক্টার সেট, মানে কি কোন বিটে এটা কোড করে দেওয়া আছে। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কি ব্লগ ইনফো, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব একটা অ্যাট্রিবিউট দিতে হবে, যে কার সেট, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা কিন্তু এখন ডাইনামিক ভাবে পাইতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলা কি আমি তাহলে মুখস্থ রাখবো, বা আমি যদি ভুলে যাই কোথায় পাবো? কোনো কোনো প্রবলেম নেই, আপনারা কি করবেন, ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে এখান থেকে থিমসের মধ্যে, থিমস থেকে এই যে লেটেস্ট যে থিমটা আছে 2021, এটাতে ক্লিক করবেন, করে এখানে খুঁজে বের করবেন যে হেডার ডট পিএইচপি কোথায়, এই যে হেডার ডট পিএইচপি, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। এখানে একটু কমেন্ট করে রেখেছে যে দিস দ্য হেডার, মানে এটা আমরা যখন স্ট্যান্ডার্ড ওয়েতে কোড করব, আমাদের এভাবে মানে কমেন্ট করে বলে দিতে হবে যে এটা এটা এটার জন্য। আচ্ছা, এখান থেকে এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, দেখা যায়। তারপর হচ্ছে এই যে ব্লক ইনফো কারসেট, তো এখানে খুঁজলেই আমরা সবকিছু পাবো। তারপর আরেকটা জিনিস দেখেন, যে হেড ট্যাগটা যেখানে শেষ হয়েছে, এটা আপাতত ওই যে ক্লাসের জন্য, এই ক্লাসগুলো আমাদের আপাতত লাগবে না, এটা না দিলেও চলবে। এইখানে দেখেন যে ডাব্লিউপি হেড নামে একটা ফাংশন ইউজ করেছে, তো এটা নিয়ে এরপর আমি আলোচনা করব। আচ্ছা, এরপর দেখি যে আর কি কি চেঞ্জ করতে হবে আমার। এটা হচ্ছে রেসপন্সিভের জন্য, তাই না, এই কোডটুকু যে উইথ ডিভাইস, এটা ইনিশিয়াল স্কেল এটাই থাকুক, এটা ডাইনামিক করার কোনো কিছু নেই, এটা এইরকমই থাকবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরপর হচ্ছে টাইটেলটা ডাইনামিক করতে হবে। টাইটেলটা অর্থাৎ পাবে কোথা থেকে, আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে যাই, এখানে যে ইয়াটা থাকবে সাইট আইডেন্টিটি, এই যে সাইট আইডেন্টিটি, এটাই সাধারণত আমার কি এই যে টাইটেল হিসেবে দেখাবে। তো এটাও আমরা করব, আপাতত এটা ইয়া করে দিই, মানে কেটে দিব, এটা অটোমেটিক পাবে। কিভাবে পাবে এটা আমি দেখিয়ে দিব একটু পর। তারপর হচ্ছে এই যে ফেভিকন, ফেভিকন আইকনটা কিভাবে পাবে এটাও দেখাবো, আপাতত এটাই এরকম ভাবেই থাকুক। তারপর হচ্ছে গুগল ফন্টস, গুগল ফন্টস তো গুগল থেকেই পাইতেছে, এটাও ডাইনামিক করার কোনো কিছু নাই, এটা এইরকম ভাবেই থাকবে। তারপর হচ্ছে এই যে লিঙ্কগুলা, এগুলা তো আমরা করেছি, আপাতত পাইতেছে, তাই না? আচ্ছা, আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি যদি দেখি যে আমার যে এই থিমটা, আমি তো এটা থিমে কি এখানে লগ ইন অবস্থায় আছি না ড্যাশবোর্ডে। আচ্ছা, আমি আমাদের অন্য একটা থিমে যাই, যে লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট, এটার মধ্যে যাই।
মাথা ব্যথা করতেছে। আচ্ছা, এটা ওই যে প্রথম দিকে একটা করেছিলাম, কাস্টমাইজ করেছিলাম 2 স্টার থিম দিয়ে, ওই থিমটা। তো এটাতে আমি যখন লগ ইন করবো, দেখেন আমি যদি লগ ইন করি WP অ্যাডমিন দিয়ে, অ্যাডমিন দিলাম, দিয়ে লগ ইন করতেছি। দিয়ে এই যে ভিজিট সাইট, লগ ইন করার পর আমি যদি এটাকে ভিজিট সাইট করি, এখানে এই যে লগ ইন করার পর কিন্তু এখানে একটা বার চলে এসেছে, এই যে কালো বার দেখা যায়। এটা কিন্তু প্রথমে পাই নাই। আর আমাদেরটাতে কিন্তু লগ ইন করা অবস্থায় আছে, তারপর কোনো বার টার কোনো কিছুই নেই। যদিও যে ওইটার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা করার জন্য, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেসটা থিমটা বানাতে গেলে ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট ক্লাস আমাদের দিতে হবে। তো ওই ক্লাসগুলা বা ওই ডিজাইনগুলা কি আছে, মানে কিছু স্ক্রিপ্ট একটা ফাংশনের মধ্যে দেওয়া আছে। এই যে হেড, এখানে যদি আমি ভিউ পেজ সোর্স করি, এখানে কি আমাদের মানে যেই কন্টেন্ট ওইগুলাই পাইতেছে। আমার হেড ট্যাগটা যেখানে শেষ হয়েছে, এই যে হেড ট্যাগ শেষ হওয়ার আগে আমি একটা ফাংশন দিব, সেটা হচ্ছে PHP WP হেড। সেভ দেওয়ার, হ্যাঁ, দিয়ে যদি আমি রিলোড করি, তাও পাবে না, পাই নাই। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, দেখেন যে কত কোড অ্যাড হয়ে যায় ওই ফাংশনটা দেওয়ার কারণে। এই যে এখানে একটা স্ক্রিপ্ট পেয়ে গেছে, লিঙ্ক পেয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই যে নিচের দিকে কিছু ড্যাশবোর্ড, মিন ডট সিএসএস, এইগুলো কিন্তু ছিল না কিছুক্ষণ আগে। আচ্ছা, এটা করলাম হেডের মধ্যে। আর আমাদের আরেকটা কাজ করতে হবে, ফুটার অর্থাৎ বডি ট্যাগ শেষ হওয়ার আগে আরেকটা ফাংশন দিতে হবে। এই যে বডি ট্যাগ, এটা নিচের দিকে দেখেন কোনো আছে, কোনো কোড মোড নাই। এখানে যদি আমি বডি ট্যাগ শেষ হওয়ার আগে একটা ফাংশন দেই, PHP WP ফুটার, সেভ দিয়ে যদি রিলোড করি, কোথায়, একটু নিচের দিকে যায়, এই যে এখানে এই জেএস গুলো ছিল না, এই তিনটা, এগুলো পেয়ে গেছে। তারপর এই যে অ্যাডমিন বারটা, এটাও পেয়ে গেছে। এখন আমি যদি এখানে রিলোড করি, এই যে আমার বার চলে এসেছে, দেখা যায়। ওকে, হ্যাঁ, অ্যাডমিন বার চলে এসেছে, মানে হেড ট্যাগ শেষ হওয়ার আগে আর বডি শেষ হওয়ার আগে, বডি শেষ হওয়ার আগে আমরা দিব WP ফুটার, আর হেড ট্যাগটা শেষ হওয়ার আগে আমরা কি দিব, WP হেড। ওকে, এটা গেল। এখন আমার এই যে টাইটেল ট্যাগটা আছে, এটাকে আমি ডাইনামিক করে ফেলবো। সেটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে যেই ইয়াটা দেওয়া আছে, আমি যদি কাস্টমাইজের মধ্যে ক্লিক করি, যে যেই টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটাই সাধারণত কি এখানে দেখাবে। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে কি করব, আমাদের একটা ফাইল বানাইতে হবে, সেটা হচ্ছে functions.php নামে। যেই ফাইলের মধ্যে আমরা কোডগুলা করব, বেশিরভাগ এরকম জিনিসগুলা, মানে অটোমেটিক সব পেজের মধ্যে যেগুলো পেয়ে যাবে আর কি। দেখেন আমি বানাইলে একটু বুঝতে পারেন, এই যে অ্যান্ড্রির উপরে আমি আবার আরেকটা ফাইল বানাইতেছি, সেটা হচ্ছে functions.php। সেভ দিলাম, সেভ দেওয়ার, এই যে ওকে। তো এখানে আমি একটু কোড করি, কোড করে ধরেন যে PHP দিলাম। PHP দেওয়ার পর এখানে আমি যদি একটা কন্টেন্ট লিখি এভাবে, তো এটা একটা ইরর দেখাবে না? আমি ইকো করি নাই, তারপর কোটেশনের ভিতরে নেই নাই, দেখাবে কি না? আচ্ছা, কিন্তু এটা কি index.php তে দেখাবে? index.php তে তো এটা আমি রিকোয়ার করি নাই, বা গেট ফাংশন এরকম তো কোনো কিছুই করি নাই, করেছি কি? আচ্ছা, তারপরেও দেখেন আমি যদি এখানে রিলোড করি, এখানে কিন্তু ওই ইররটা দেখাইতেছে যে ইউজ অফ, আমি যে কোডটা লিখেছি JFK FDS, অর্থাৎ কি আমরা যখন একটা থিমের মধ্যে functions.php একটা ফাইল নিব, ওইটার মধ্যে যেই কোড করি না কেন, এটা অটোমেটিক সব ফাইলের মধ্যে পেয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই নেমটা হইতে হবে functions.php, অন্য হইলে কিন্তু পাবে না। জি জি। তো এখানে আমাদের যেটা কাজ করতে হবে, আমার থিমের কিছু
সাপোর্ট দিতে হবে, যে মানে থিমটা আমার যখন সেটআপ করা হবে, সেটআপ হলেই কি হবে, অটোমেটিক কিছু সাপোর্ট পেয়ে যাবে, যেমন টাইটেল ট্যাগটা পেয়ে যাবে। এটার জন্য আমাদের একটা হুক অর্থাৎ অ্যাকশন হুক অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব আমরা, সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাকশন। আমি যদি অ্যাড অ্যাকশন লিখে, এখানে দুইটা প্যারামিটার হবে, কি কি, একটা হবে যে আফটার সেটআপ, এটার কিন্তু নেমটা এটাই হবে এই হুকের, যে আফটার সেটআপ থিম, ঠিক আছে, দিয়ে কমা দিয়ে আরেকটা প্যারামিটার। এখন এটা আমি যে কোনো নামে নিতে পারি, এটা হচ্ছে যে এটা একটা ফাংশনের নেম আর কি, যে সাপোজ আমার যদি থিমের নাম এনরি, তো আমি দিয়ে দিলাম যে এনরি আফটার সেটআপ। তো এটা দিলে কি হবে, আর এটা আপনি পাবেন কোথায়, যে এই যে আফটার সেটআপ থিম, আপনি যদি 2021 এর functions ডট পিএইচপিটা এডিট করেন, ওখানে দেখতে পাবেন যে এটা এরকম ভাবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই এই হুকটা দেওয়ার পর এখানে যখন আমি এই প্যারামিটারটা দিলাম, এরপর আমাদের কি করতে হবে, এই যে কপি করে একটা ফাংশন বানাইতে হবে। এটা হচ্ছে এই ফাংশনের নেমটা এখানে দিয়েছি। দেওয়ার পর মানে আমরা ফাংশন যেভাবে বানাই বা লিখি, আমরা দিয়ে দিব হচ্ছে, এরপর একটা ফাংশন ইউজ করব যে অ্যাড থিম সাপোর্ট। অ্যাড থিম সাপোর্টের মধ্যে আমি কি দিব, এখানে আমি যদি দিয়ে দিই যে এই যে টাইটেল ট্যাগ, সেভ দিয়ে দিলাম, আমি কিন্তু ওই যে হেডার ডট পিএইচপির মধ্যে টাইটেল ট্যাগ কিন্তু তুলে দিয়েছি। দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি এখানে, সেটা হচ্ছে এই যে হোম পেজটাকে, এই যে আমার ট্যাগ টাইটেলটা চেঞ্জ হয়েছে, যে কাস্টম থিম জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কোথা থেকে পাইতেছে, এই যে এখান থেকে পাইতেছে। আমি যদি এটা চেঞ্জ করে দেই, আওয়ার থিম দিয়ে পাবলিশের মধ্যে ক্লিক করি, আবার রিলোড করি, এই যে আওয়ার থিম। আই হোপ আপনারা ক্লিয়ার, বুঝতে পেরেছেন। হ্যাঁ, আরেকবার দেখে করতে হবে, মানে একবারে এগুলো হবে না। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ইয়াগুলা দেখাচ্ছে, একটা ইমেজ দেখাচ্ছে, তারপর এই যে একটা কাপ অফ টি দেখাচ্ছে, এগুলো আসলে আমার পাবে কোথা থেকে, এগুলো পাবে হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে আমি যাই, ক্লাসটা একটু লম্বা হবে কিন্তু, এই যে পোস্টের মধ্যে আমি যদি ক্লিক করি, এখানে পোস্ট আছে শুধুমাত্র একটাই, এই পোস্টগুলাই আমার সাধারণত এখানে শো করবে, এই যে এই জায়গাগুলোতে ইমেজ ইয়ার। তো এখানে যেহেতু অনেকগুলা ইয়া আছে, আমরা কয়েকটা পোস্ট এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে, যেই পোস্টগুলো আমার কি হবে, এই যে হোম পেজের মধ্যে শো করবে অটোমেটিক। কিভাবে শো করবে এটা আমি দেখাচ্ছি, তার আগে আমরা কয়েকটা পোস্ট অ্যাড করি, ঠিক আছে। ওকে, তো এখন আচ্ছা, আছেন সবাই, ওকে। তো আমি কয়েকটা পোস্ট অ্যাড করি তাহলে, এই যে রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ করতেছি, আর এই দুইটা কেটে দেই। কেটে দেওয়ার পর আমি দা ডেইলি স্টারের মধ্যে যাই। আচ্ছা, চারটা পোস্ট দিব আমরা, এটা একটা দুইটা, আর দুইটা আলাদা ক্যাটাগরির মধ্যে দেই, একটা হচ্ছে স্পোর্টসের মধ্যে যাই আমরা। আচ্ছা, এটা একটা, এটা একটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সেটা হইতেছে যে আমরা যে ইমেজ দিব একটা পোস্টের জন্য, এখানে ফিচার ইমেজ দেওয়ার একটা অপশন থাকে না, সেটা আমি যদি যদি যাই লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্ট ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে, এটা কিন্তু অন্য একটা, যেটা অর্থাৎ অলরেডি বানানো আছে। এটার মধ্যে আমি যদি পোস্টের মধ্যে যাই, পোস্ট থেকে অ্যাড নিউতে যাই, এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম,
অ্যাড নিউতে ক্লিক করলে একটু নিচের দিকে যদি যাই, এই যে দেখেন একটা অপশন আছে ফিচার ইমেজ, ঠিক আছে? আমাদেরটাতে কি আছে? আমাদেরটা ক্যাটাগরি আছে, অ্যাড নিউ ট্যাগ আছে, ফিচার ইমেজ দেওয়ার কিন্তু কোনো অপশন নেই। তো এটা অপশন সাধারণত ডিফল্ট ভাবে দেওয়া থাকে না। এটার কি আমাদের ওই যে ফাংশনস ডট পিএইচপি এর মধ্যে আমরা অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ দিয়েছি না, এখানে আরেকবার দিব যে অ্যাড থিম সাপোর্ট, এখানে কি দিব, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পোস্ট থাম্বনেল, এটা আমরা সাপোর্টে দিয়ে দিলাম, ঠিক আছে? তো সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর দেখি যে এখন পাই কিনা। এটাই হচ্ছে আমাদের এই যে কাস্টম। আমি যদি রিলোড করি, এই যে এখন কিন্তু চলে এসেছে সেট ফিচার ইমেজ, দেখা যায়। ওকে, তো এরপর দেখি যে আমরা কয়েকটা পোস্ট অ্যাড করি, কপি করি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে টাইটেল, টাইটেলের পর আমরা এটা হচ্ছে পোস্টের কন্টেন্ট, কপি করে এখানে দিয়ে দিলাম পেস্ট। আর এরপর আমি ইনার ইমেজটা দিয়ে দেবো, যে সেভ ইমেজ অ্যাজ করি, করে ডেস্কটপের মধ্যে আমি ইমেজ 1, তো এটা আমার কি পোস্ট, পোস্ট থেকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করে দিই, যে অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরির নাম দিব, সেটা হচ্ছে যে আমারটা এটা কি ন্যাশনাল, ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে এটা থাকবে। তারপর আমরা ট্যাগ দিতে পারি, ট্যাগ ধরেন যে বিডি, তারপর প্রাইম মিনিস্টার, পিআরআই, প্রাইম মিনিস্টার, এরকম দিলাম। আর ইমেজটা যদি দিতে চাই, ইমেজটা কি সেভ করেছি আমি? হ্যাঁ, সেভ করেছি। ইমেজটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করব। আমার যদি অলরেডি আপলোড করে দেওয়া থাকে তাহলে তো মিডিয়া ফাইলসের মধ্যে দেখাবেই, যেহেতু নাই তা আমাদের কি করতে হবে, এই যে আপলোড করে দিতে হবে। সিলেক্ট ফাইলস করলাম, করার পর এই যে ইমেজ, এটাকে ডাবল ক্লিক করলাম, করে সেট ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যদি পাবলিশের মধ্যে ক্লিক করি তাহলে আমার কি হবে, এটা পাবলিশ হয়ে গেল। তো একটা হইলো, আমি কয়েকটা এভাবে অ্যাড করি, সেটা হচ্ছে আরো অ্যাড নিউ করি, অ্যাড নিউ করার পর আর গভর্নমেন্টে এটা যাক, তারপর হইতেছে এটা কোভিড-19 আমি একটা দিই, যে এইটুকু হচ্ছে তার টাইটেল, কপি করে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে তার কন্টেন্ট আর কি, পোস্টের, কপি করে পেস্ট করে দিলাম। আর আর কি আছে, ইমেজটা লাগবে আমার, ইমেজ 2। আর এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করি, এখানে দুইটা কিন্তু অপশন, একটা পোস্ট একটা ব্লক। আমি পোস্টের মধ্যে ক্লিক করলাম, করে আমি একটা ক্যাটাগরি দেই, সেটা হচ্ছে ন্যাশনাল। আর ট্যাগ হচ্ছে, এটা ট্যাগ হচ্ছে কোভিড, এরকম একটাই থাকুক। তারপর এখান থেকে ইমেজ 2, ইমেজ 2, এই যে ইমেজ 2 দিয়ে দিলাম, দিয়ে সেট ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি। এখন আমি যদি পাবলিশের মধ্যে ক্লিক করি, পাবলিশ করি, আচ্ছা দেখি তো এখানে আমার পোস্টগুলো আসলো কিনা। এই যে পোস্টের মধ্যে আমি যদি যাই, এটা তো আসবেই, এটা তো অ্যাডমিনের ভিতরে। আচ্ছা, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, ক্যাটাগরিগুলো পাইতেছে না, ক্যাটাগরি একটাও পাই নাই, কেন পাইতেছে না? কুইক এডিটের মধ্যে আছে ক্যাটাগরি কই? আচ্ছা, এখানে তো অ্যাড ক্যাটাগরি নেই। ওকে, আমি ক্যাটাগরিগুলো দিয়ে দিই আরেকবার এডিট করে। আর ন্যাশনাল কেটে আপডেট করি। আর এটাকেও আমরা কি করে দিব, এই যে ন্যাশনাল করে আপডেটের মধ্যে ক্লিক করি, করে যদি আবার রিলোড করি, এখানে আনক্যাটাগরি ছিল দুইটা, কি ন্যাশনাল ক্যাটাগরি আন্ডারে, হ্যাঁ চলে এসেছে। আচ্ছা, তো এই দুইটা গেল ন্যাশনাল। আর এখানে কি, আচ্ছা আর একটা অ্যাড করলে হবে, এখান থেকে দিয়ে দিই, কপি করে আমি একটা নতুন পোস্ট অ্যাড করি,
এখানে দিয়ে দিলাম টাইটেল, আর এটা হচ্ছে তার কন্টেন্ট, কপি করে পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস করে দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি যে ইমেজ 3। আর আর কি দিব, পোস্টের মধ্যে গিয়ে এখানে একটা ক্যাটাগরি দেই, এটা ক্যাটাগরির নাম দেই হচ্ছে স্পোর্টস, এন্টার করলাম। হ্যাঁ, স্পোর্টস পেয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি যে স্পোর্ট, তারপর সাকিব ভিডিও, এরকম কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। সেট ফিচার ইমেজ দেই, এই যে ইমেজ 3। ওকে, তারপর হচ্ছে সেট ফিচার ইমেজে আমি ক্লিক করব, করে যদি আমি পাবলিশের মধ্যে ক্লিক করি, আচ্ছা, তারপর পোস্টগুলো রিলোড করি, সব কিছু পেয়ে গেছে। এখন আমার যেই কাজটা করতে হবে সেটা হইতেছে ওই পোস্টগুলো এখানে শো করাইতে হবে, যে ওখানে অ্যাড করবে, এখানে অটোমেটিক পেয়ে যাবে। তো এটা যদি আমি করতে, আর এটা এমনি এমনি পাবে। হ্যাঁ, আমরা তো শুরু থেকেই করতে চাই, এটা এখনো HTML এর মধ্যেই আছে। আচ্ছা, তো এই কোডটুকু আমার আছে কোথায়, ইন্ডেক্স ডট পিএইচপি তে আছে না? আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপি তে যাই, এই যে এখানে ব্লগ পোস্ট, আমাদের এখন খুঁজে বের করতে হবে। এইগুলা কিন্তু ডিজাইন একই সবগুলা পার্টের, শুধু কি করছে, ক্লাসগুলা ডুপ্লিকেট করে দিয়েছে। তো আমাদের একটা ক্লাস রেখে বাকিগুলা কেটে দিলেই তো হলো, অর্থাৎ একটা পোস্ট রেখে ওটাতে আমরা একটা লুপ দিব, একটা লুপ দিয়ে দিলেই তো হয়ে যাবে, তাই না? তো আমরা দেখি যে এটা কোন ক্লাসের মধ্যে আছে। এই যে এটা আছে ব্লগ পোস্ট, অর্থাৎ ব্লগ পোস্টটা শেষ হয়েছে কোথায়, এরপর ব্লগ পোস্ট। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কি, ব্লগ পোস্ট ক্লাসটাই হচ্ছে একটা ক্লাস। তো এটাকে আমরা করি, এখান থেকে মিনিমাইজ করি, তো ওইটুকুর মধ্যে রাখলেই হবে। এই ব্লগ পোস্ট এটাকে আমরা বাদ দিয়ে দিব, তারপরে ব্লগ পোস্ট এটাকেও আমরা বাদ দিয়ে দিব, তারপর হচ্ছে এই ব্লগ পোস্ট, এটা প্রয়োজন আছে, এটাও আমরা বাদ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। আর এটাকে এই যে ম্যাক্সিমাইজ করে দিই, এই লাইনটাকে কি করব, এভাবে করে দিব। তাহলে এখন আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড করি, তাহলে আমার একটাই পাইতেছে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা কি করব, ওই যে একটা লুপ দিয়ে দিব শুধুমাত্র, তাহলে হয়ে যাবে। এই যে পিএইচপিটা শুরু করব, পিএইচপির মধ্যে কি দিব, যে হোয়াইল, যখন পোস্ট থাকবে হোয়াইল হ্যাভ পোস্ট, ঠিক আছে। আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে দ্য পোস্ট, এটা দিয়ে ওই যে কতগুলা পোস্ট আছে ওগুলা পাবে, ঠিক আছে। যে হোয়াইল হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে কি দ্য পোস্ট, জি, এই ফাংশনের মাধ্যমে মানে ইয়াগুলা পেয়ে যাবে, কতগুলো পোস্ট আছে। ওকে, আর এটা শেষ করব কোথায়, এই যে ডিপ ব্লগ পোস্টটা যেখানে শেষ হয়েছে, আমি যদি যাই এখানে, এখানে আমরা ইন্ড হোয়াইল করে দেব, আর পিএইচপি দিব, পিএইচপি দিয়ে কি করব, এখানে ইন্ড হোয়াইল, একটা ট্যাব দিয়ে দিই, স্টেপ দিয়ে দিলাম, হয়েছে। ওকে, এখন দেখি রিলোড করি যে এখানে আসলে কি পরিবর্তনটা আসতেছে। আমার কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র আমার কি হবে, আমার যতগুলো, হ্যাঁ, একটা পোস্টে ঘুরে ঘুরে আসবে, কতবার আসবে, আমার এখানে যতগুলা পোস্ট আছে, আমার 4টা পোস্ট আছে, এখানে কি ওই যে 4বার ঘুরে ঘুরে এসেছে, এই যে 1 2 3 4। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজগুলো ডাইনামিক ভাবে পাওয়াইতে হবে, ইমেজগুলো ডাইনামিক ভাবে পাওয়াইতে হবে না, অর্থাৎ এখানে কোন ইমেজটা পাবে, এই যে পোস্টের ইমেজগুলো পাবে। তো প্রথমে যে ইমেজ ট্যাগটা আছে, এই যে এই ট্যাগ, আমরা কি করব, ইমেজ ট্যাগটা কত দূর পর্যন্ত আছে, এই যে এখান থেকে, তাই না? ইমেজ ট্যাগটাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে ডাইরেক্ট লিখে দিব এভাবে, যে পিএইচপি পোস্ট থাম্বনেল, এই ফাংশনটা দিয়ে দিব, সেভ দেই। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখি যে আসলে আমার পাচ্ছে কিনা। আচ্ছা, থাম্বনেল, ওকে, থাম্বনেল স্পেলিং ঠিক আছে?
থাম্বনেইলস। আচ্ছা, এস দেই, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, ও আচ্ছা, আমি একটু গুগলের মধ্যে সার্চ করে পোস্ট পোস্ট থাম্বনেইল, এটা ভুল যাইতেছে। ও সরি, দা পোস্ট থাম্বনেইল হবে। এই জিনিস আমি ভুলে গেছি, দা পোস্ট থাম্বনেইল এই ফাংশনটা হবে, ঠিক আছে, এসটা হবে না। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি আবার এখানে, এই যে আমার ইমেজটা পেয়ে গেছে। সর্বশেষ পোস্ট ছিল এটা, এই ইমেজটা পেয়েছে, তারপর হচ্ছে এটা ডাইনামিক ভাবে পাইতেছে কিন্তু। তারপর এই যে প্রাইম মিনিস্টারের ইমেজ পেয়ে যাচ্ছে। আর সবার শেষেরটাতে পাইতেছে না এই কারণে, কারণ যে হ্যালো ওয়ার্ল্ড যেই পোস্টটা ছিল ওইটার মধ্যে কি কোনো ইমেজ দেওয়া নেই, ঠিক আছে, কি বুঝতে পেরেছেন? মানে এই যে ইমেজটা পাওয়ানোর জন্য আমার এই ফাংশনটা ইউজ করতে হবে, কোনো কিছু মানে অন্য কোনো কিছু নেই, জাস্ট এটুকুই, ঠিক আছে। হ্যাঁ, ওইটা চলে আসবে এই যে যখন আমি এভাবে ইয়াটা লিখবো, উপরে লুপটা লিখবো, নাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমার এই টাইটেলটা, কাপ অফ টি, এই টাইটেলটা আমরা কি করব, এখানে ওই যে একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে পিএসপি দা টাইটেল। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর দেখি যে টাইটেলগুলো এখন আপডেট হয় কিনা। আমি রিলোড করতেছি, এই যে এটা কিন্তু ওইটা পোস্টের টাইটেল ছিল যে এভরিওয়ান ওয়াজ নার্ভাস বাট এক্সাইটেড, ওকে। এটা ছিল যে কোভিড-19 ক্যান স্টার্ট কি ভ্যাকিনেশন আর্লিয়ার। তারপর এটা আমাদের প্রাইম মিনিস্টারের জন্য এই ইয়াটা ছিল। তারপর এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখা যায়, ওকে ওকে। তো এরপর এরপর আমাদের এইগুলা ইয়া করতে হবে, ডাইনামিক করতে হবে। সেটা হচ্ছে যে এই পোস্টটা করেছে কে, বাই ড্যানিয়েল এন্ডি, এটা তো ডিফল্ট ভাবে পাইতেছে। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এই যে ড্যানিয়েল এন্ডি যেখানে আছে, পিএইচপি দা অথর, এই ফাংশনটা দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে আমার এখানে অ্যাডমিন দেখাইতেছে, কারণ যে আমার কি, এখানে আমি যদি ড্যাশবোর্ডের মধ্যে যাই, আমার যখন আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার নেম কি দিয়েছিলাম, ইউজার নেম, এখানে ওইটা অ্যাডমিন পাইতেছে। আমি যদি অন্য কিছু দিতাম তখন ওইটা পাবে। তো অ্যাডমিনই থাকুক। তারপর হচ্ছে এই ডেটটা আমাদের কি করতে হবে, যে কোন দিন এই পোস্টটা করা হয়েছে। তো কোন দিন এই পোস্ট করা হয়েছে এটার জন্য আমরা যেটা করব, এখানে আপাতত ডেটের ফরম্যাটটা দেখার জন্য ওইটা থাকুক, আর পিএইচপি ইকো গেট দ্য টাইম, এই ফাংশনটা ইউজ করব। আর এখানে ইকো করব কেন, যখন এই যে গেট দেওয়া থাকবে, এটা কি এই ফাংশনটা ওখানে ইকো করা নাই, রিটার্ন করে দেওয়া আছে। এই কারণে আমাদের এখানে কি করতে হবে, ইকো করে নিতে হবে। তো এখানে আমরা প্যারামিটারগুলো দেই, যেটা হচ্ছে এই যে জানুয়ারি। আচ্ছা, মাসের মানে ফুল মান্থ যেটা পাওয়াইতে চাইলে আমাদের কি ইউজ করতে হবে প্যারামিটার, মনে আছে? বড় হাতের এফ দিতে হবে, এম এ 3টা ওয়ার্ড দেখাবে। আচ্ছা, তারপর হচ্ছে একটা স্পেস দিয়ে ডেটের জন্য ডি, তারপর একটা কমা আছে, কমা দিয়ে দিলাম, এবং ওয়াই ইয়ারের জন্য ওয়াই, বড় হাতের ওয়াই, সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি আমি রিলোড করি, এই যে ওইটা পাশাপাশি পেয়ে গেছে। আজকে কি 20 তারিখ না, এই যে জানুয়ারি 20, 2021। এটা যদি আগামীকালও চলে যায় তারপরেও এটা কি এই জানুয়ারি 20-এই থেকে যাবে, কারণ যে এটা 20 তারিখে পোস্ট করা হয়েছে। তো আমাদের এইটুকু এখন বাদ দিয়ে দিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এরপর হচ্ছে এই পোস্টে কমেন্ট আছে কিনা, কয়টা কমেন্ট, এটাতে স্ট্যাটিক ভাবে 3 কমেন্টস দেওয়া আছে। আমি যদি আমার পোস্টের মধ্যে যাই, কোনো পোস্টের কমেন্ট নেই, শুধু হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে একটা কমেন্ট আছে। তো এখানে আমরা কি করব, 3 কমেন্টসের জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচপি কমেন্টস নাম্বার, এই ফাংশনটা ইউজ করতে হবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে এখানে দেখাচ্ছে নো কমেন্ট, দেখা যায়। আচ্ছা, আমি যদি আরেকটু নিচের দিকে যাই,
এটা এগুলাতে কোনো কমেন্ট ছিল না, এই কারণে নো কমেন্ট দেখাচ্ছে। আর যেটাতে ছিল, এই যে এটাতে কিন্তু দেখাচ্ছে 1 কমেন্ট। আমি যদি আরো কমেন্ট অ্যাড করি সেক্ষেত্রে এটাতে 2 3 4 এভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা, এটা গেল। এইটার পর আমাদের আরেকটা জিনিস, এই যে এই কন্টেন্টটা ডাইনামিক করতে হবে, যেটা আমি কপি করেছিলাম। তো এটা কি করব? এটা করার জন্য এই যে পি ট্যাগের মধ্যে এখানে দিব পিএইচপি ইকো গেট দা কন্টেন্ট, এই ফাংশনটা দিতে হবে। ইকো করেছি, করার পর এখন যদি আমি রিলোড করি, এই যে আমার কন্টেন্ট ডাইনামিক্যালি চলে এসেছে, দেখা যায়। ওকে, কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যতগুলা কন্টেন্ট দিয়েছি সবগুলাই দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি কোনো নিউজ পেপারের ওয়েবসাইটে যাই, দা ডেইলি স্টার, মানে একটু দেখাচ্ছিল, তাই না? এই যে এগুলাতে জাস্ট টাইটেলটা দেখাচ্ছে, একটু কন্টেন্ট দেখাচ্ছে। পুরো পোস্টটা দেখতে চাইলে আপনার কি করতে হবে? এই যে টাইটেলের মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা ওইখানে একটা ইয়া দিয়ে দিই, ম্যান্ডেটরি দিয়ে দিই যে কতগুলো ওয়ার্ড দেখাবে এখানে। এটা করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে, আমি যদি লিখি যে wp trim words, এই ফাংশনটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো যে আসলে কতগুলো ওয়ার্ড দেখাবে। আচ্ছা, সেটা হচ্ছে এইভাবে আমরা কি করব, ইকোর মধ্যে একটা ফাংশনের মধ্যে এই ফাংশনটাকে আবার নিব, wp trim words, এখানে 3টা প্যারামিটার হবে এই ইয়ার মধ্যে। কি কি? একটা হচ্ছে এই যে কন্টেন্ট গুলা, কোন কন্টেন্ট গুলা পাইতেছে, তো গেট দা কন্টেন্ট, এই ফাংশনটার মাধ্যমে আমরা কন্টেন্ট গুলা পাইতেছি, তাই না? এরপর আমরা বলবো যে কয়টা ওয়ার্ড দেখাবে। সাপোজ দিলাম আমি যে 5টা ওয়ার্ড দেখাবে, 5টা ওয়ার্ডের পর তারপর কি দেখাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি যে ডট 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 দেখাবে, 3টা ডট দেখাবে। দেখি যে আসলে আমার 5টা ওয়ার্ড দেখায় কিনা। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখানে এই যে আমার 5টা ওয়ার্ড দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা। নিচেরটাতে যদি দেখি এটা তো 5টা দেখাবে, 2টা 3টা, এও কিন্তু একটা ওয়ার্ড, 4টা 5টা, তারপর ডট ডট দেখাচ্ছে। এখানে 5টা না দিয়ে আমরা 25 করে দিই, মোটামুটি অনেকগুলোই দেখাক। ওটা জাস্ট টেস্টিং এর জন্য আমরা দিয়েছিলাম, এরকম থাকুক। তাহলে আমার এই যে রিড মোডের কাজটা কি হবে তাহলে? এটাতে ক্লিক করলে সিঙ্গেল পোস্টে চলে যাবে, তাই না? যে এই পোস্টের মধ্যে ফুল যে কন্টেন্ট গুলো আছে ওগুলো আমরা দেখতে পাবো। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রিড মোড, কোথায়? এই যে রিড মোড, এখানে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল দেওয়া আছে, আমরা এটাকে বাদ দিব, বাদ দিয়ে দিব হচ্ছে পিএইচপি। অর্থাৎ আমি যদি এখন দেখি এই রিড মোডের মধ্যে হোভার করলে কি দেখাচ্ছে, সিঙ্গেল ড্যাশ, তারপর পোস্ট এইচটিএমএল দেখাচ্ছে না? আচ্ছা, এখানে কিন্তু ওইটা দেখাবে না, এটা এখানে করতে হবে পিএইচপি দা পার্মালিঙ্ক, এই ফাংশনটা দিয়ে দিতে হবে। এই ফাংশনটা দিলেই কি হবে, মানে এই পোস্টে আমরা বাকি যে কন্টেন্ট গুলো আছে ওগুলো আমরা অটোমেটিক দেখতে পাবো। এই যে রিড মোডের মধ্যে এখন হোভার করলে এখন দেখেন যে পোস্টের টাইটেলটা কিন্তু দেখাচ্ছে এখানে। যদিও এটাতে ক্লিক করলে মানে ঠিকঠাক ভাবে এখনো কাজ করবে না আর কি, ওটা কাজ আমাদের আরেকটু বাকি আছে, ওটা করতে হবে, তারপর ওটা অটোমেটিক ভাবে কাজ করবে। যেখানে আপনি পিএইচপিটা ইউজ করবেন, ঠিক আছে, পিএইচপির মধ্যে যেখানে এই যে গেট লেখাটা থাকবে, মানে গেট দিলেই কি হচ্ছে, ওটা ওখানে রিটার্ন করে দেওয়া আছে, আমাদের এখানে ইকো করে নিতে হবে। আর গেট না থাকলে এমনিতে দিলেই পাবে। রিফাত ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুবই ইজি জিনিস। জাস্ট শুধু আপনাদের কি আরেকবার যখন নিজে নিজে করবেন একটু হয়তো প্রবলেম ফেস করবেন, মানে আমি যেভাবে করেছি এভাবে কোড করলে আপনার আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এইচটিএমএল টেমপ্লেটটা আমি দিয়ে দিব, কিন্তু এই ওয়ার্ডপ্রেসে যেটা করতেছি ওইটা আজকে দিব না, এটা পরের ক্লাসে দিব। হ্যাঁ,
হুম কিন্তু হোম পেজের ভিতরে দেখা যায় যে নেক্সট পেজে যান, আরো নেক্সট যেমন ইউটিউব মনে করেন অনেক কন্টেন্ট থাকে কিন্তু হোম পেজ একটাই থাকে। আচ্ছা আসলে এই একটা পেজের ভিতরে যে লুপ কিভাবে চলে, মানে তিন চারটা পেজ নেক্সট পেজ কিভাবে যায়? আচ্ছা, এটাতেই আমাদের হবে, এটাতে দেখলে আপনি বুঝতে পারবেন। এটা আর ওই যে রিড মোরে ক্লিক করলে আসলে চাইটা কোথায়? ওকে, আমার একটু সমস্যা আছে, দেখা দিলাম। আচ্ছা সমস্যা নেই, সবগুলাই দেখাই দিব। আর নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে মেনুটা, এই মেনুটা কিন্তু এখনো স্ট্যাটিক ভাবে পাইতেছে, তাই না? হ্যাঁ, এই এই মেনুটা আমরা কন্ট্রোল করব কোথা থেকে, যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ। এখানে মেনুজ নামে কোনো অপশনই নেই এখন, তো ওটা আমাদের নিয়ে আসতে হবে মেনুজ লেখাটা। তারপর মেনুজ এখানে সিলেক্ট করে দিলে আমার এখানে কি দেখাবে, হ্যাঁ এখানে এখানে ওই মেনুগুলো দেখা যাবে। সবগুলোই আমরা একটা একটা করে দেখবো, ঠিক আছে? ওকে। ওকে, তো ঠিক আছে, আমরা এগুলো এখন প্র্যাকটিস করি, দেখি যে কতদূর পর্যন্ত করতে পারি, আর এরপর বাকি কাজগুলো আমরা দেখবো। ওকে।